আগের ক্লাসে পড়েছিলাম হলো একটা হলো ট্রেড, আরেকটা হলো অক্সিলারি। ট্রেডের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো হোম ট্রেড অথবা ইন্টারনাল ট্রেড, অ্যান্ড আরেকটা হলো ফরেন ট্রেড। আবার অক্সিলারির মধ্যে ভাগ আছে। আচ্ছা, আমরা সরাসরি যদি স্লাইডে চলে যাই, দেখি, শেয়ার স্ক্রিনে চলে যাই। দেখো, একটা হচ্ছে হলো ট্রেড, আরেকটা হচ্ছে হলো অক্সিলারি। ওকে, ট্রেডের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো হোম ট্রেড অথবা ইন্টারনাল ট্রেড, ফরেন ট্রেড, আরেকটা হলো ফরেন ট্রেড। অক্সিলারি ব্যাংকে, অক্সিলারির মধ্যে ব্যাংক আছে, ইন্স্যুরেন্স আছে, ট্রান্সপোর্টেশন আছে, ওয়্যারহাউস আছে, অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন আছে। এগুলো সম্পর্কে বিগত ক্লাসে আমরা ভালো মতো আলোচনা করেছিলাম। ওকে, আমরা এক প্রথম থেকে আলোচনা শুরু করেছি। একটা হলো ট্রেডের মধ্যে হোম ট্রেড। ওকে, নেক্সট কি ছিল স্লাইডে? হোম ট্রেড একটা, আরেকটা হলো ফরেন ট্রেড। হোম ট্রেডের মধ্যে দুইটা ভাগ করা হয়েছিল, একটা হলো হোলসেল ট্রেড, আরেকটা হলো রিটেল ট্রেড। ওকে, হোলসেল ট্রেড কি অ্যান্ড রিটেল ট্রেড কি, ইভেন হোম ট্রেড অ্যান্ড ফরেন ট্রেডের মধ্যে মেইনলি ডিফারেন্সটা কোথায়, এগুলো সম্পর্কে বিগত ক্লাসে একটা ভালো ডেফিনেশন অ্যান্ড ডেসক্রিপশন এক্সাম্পল বিভিন্ন জিনিস দিয়ে আর কি বোঝানো হয়েছিল। আচ্ছা, তো এই ক্লাস আমরা পড়বো হলো ফরেন ট্রেড। ফরেন ট্রেডের মধ্যে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইম্পোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রি এক্সপোর্ট। ওকে, অ্যান্ড নাও মাই কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ফরেন ট্রেড? আমরা বিগত ক্লাসে ফরেন ট্রেডের একটা ডেফিনেশন পড়েছিলাম। ডেফিনেশনটা কিভাবে কিরকম ছিল? আচ্ছা, আমরা যদি এখানে যদি ডেফিনেশনটা যদি লিখতে চাই, ফরেন ট্রেড, ঠিক আছে। আমাদের আগে যে ট্রেডটা ছিল সেটা হলো হোম ট্রেড অথবা ইন্টারনাল ট্রেড। হোম ট্রেড অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর সাথে ফরেন ট্রেডের একটা মিল রয়েছে। একটা হলো, সেটা হলো যে, যদি আমি বলি যে এটা আমি ডেফিনেশনটা কিভাবে লিখবো, আমি জিনিসটা আমি এক্সপ্লেন করি। রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এই যে লাইনটা, রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এতটুক সেন্টেন্স বা এতটুক পার্ট অফ এ সেন্টেন্স সেম থাকবে। ফরেন ট্রেডের ক্ষেত্রে এক্সট্রা যে ইনফরমেশন অ্যাড করা হবে সেটা হলো বিটুইন, সরি, বিটুইন টু, বিটুইন কান্ট্রিজ, এটা তো বিটুইন, বিটুইন কান্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে, মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যে ফরেন ট্রানজেকশন গুলো হয়, অথবা গুডস এন্ড সার্ভিসেস যে এক্সচেঞ্জ গুলো হয় একটা অর্থের বিনিময়, সেটা হলো ফরেন ট্রেড। আর ইন্টারনাল অথবা হোম ট্রেড হলো দেশের অভ্যন্তরে একটা, দেশের অভ্যন্তরে একটা জায়গার সাথে যদি আরেকটা জায়গায়, অর্থাৎ যদি আমি রাজশাহী থেকে যদি আম আনি, অর্থাৎ আমি যদি সিলেট থেকে যদি আমি চা পাতা আনি, তো ঢাকায় যদি এগুলো যদি আসে, তাহলে এগুলো হলো হোম ট্রেড, কারণ একটা দেশের মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রোডাক্ট ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর ফরেন ট্রেড হলো একটা দেশের সাথে আরেকটা দেশ, এখানে কোনো এখানে ব্যারিয়ার্স অনেক বেশি, এখানে গভর্নমেন্ট লস অনেক বেশি, অনেক বেশি, তারপরে এখানে নানা ধরনের ক্রাইটেরিয়া অনেক বেশি এখানে। সো ট্রান্সপোর্টেশনের টাইমটাও অনেক বেশি লাগে। আচ্ছা, তো এখানে প্রসিডিওরটা মিললে অনেক বেশি। আর ইন্টারনালে কি হয়, ইন্টারনালে তুমি আমি ফোন করেছি, যেমন অনলাইনে অর্ডার যদি কেউ দেয়, যে আমি রাজশাহী থেকে, আমাদের ঢাকায় যদি কোনো একটা শপ থাকে, রাজশাহী থেকে যদি কেউ অর্ডার দেয় যে আমার আজকে এই প্রোডাক্টটা লাগবে, আমার একদিনের মধ্যে লাগবে, তো সেই দিনই আর কি সে ডেলিভারি দিয়ে পাঠিয়ে দেয়, তারপরের দিন হয়তো বা পৌঁছে দেয় অথবা 2 দিন টাইম নেয়। ঠিক আছে। আচ্ছা, তো আর ফরেন ট্রেডটার মধ্যে নানা ধরনের ডকুমেন্টেশন ইস্যু রয়েছে। ডকুমেন্টেশন ইস্যু কি, এটা হলো আসলে সেফটির জন্য, মেনলি রিস্ক রিডিউসের জন্য, যাতে এখানে
কোনো প্রতারণার শিকার না হয়। আচ্ছা, ফরেন ট্রেডটা হলো এরকম যে এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস এতটুকু সেম থাকবে। আর ইন্টারনাল ট্রেডের মধ্যেও ফরেন রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস উইদিন আ কান্ট্রি দিতে পারো। ঠিক আছে, তুমি মানে ইন্টারনাল ট্রেডের মধ্যে দিবা উইদিন আ কান্ট্রি, আর এখানে দিবা বিটুইন কান্ট্রিজ। ঠিক আছে, মানে দেশগুলোর মধ্যে। আচ্ছা, তুমি আরেকটা এখানে ইনফরমেশন অ্যাড করতে পারো, যেটা হলো অ্যাক্রস ইন্টারন্যাশনাল বর্ডার্স অর বর্ডার্স। এতটুকু দিতে পারো যে অ্যাক্রস ইন্টারন্যাশনাল। তুমি এখানে যতটুকু ইনফরমেশন একটু প্রপারলি অ্যাড করবা, এটা তোমার জন্যই ভালো। কিসের জন্য? আহ, তুমি যদি পরবর্তী এটা যখন তুমি ডেসক্রিপশন দিবা, প্রত্যেকটা ইনফরমেশন তুমি আলাদা করে নিয়ে তুমি ডিসক্রাইব করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এই ফরেন ট্রেডের মধ্যে তুমি যদি, হ্যাঁ, এখানে দেখো ইনফরমেশন কোনটা, বিটুইন কান্ট্রি গুডস এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস বিটুইন কান্ট্রিজ, এটা একটা ইনফরমেশন। তারপর অ্যাক্রস ইন্টারন্যাশনাল বর্ডার্স, এটা একটা ইনফরমেশন। তো তোমার এখানে দুইটা ইনফরমেশন অলরেডি এক্সিস্টেড। ওকে। আচ্ছা, এই ফরেন ট্রেডের মধ্যে আমরা কি বলেছিলাম? যদি আমরা সেই স্লাইডে চলে যাই, ফরেন ট্রেডের মধ্যে কি আছে? ফরেন ট্রেডের মধ্যে আছে একটা হলো ইম্পোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রি এক্সপোর্ট। আচ্ছা, এখন এই তিনটা টার্মস আমরা এক্সপ্লেন করব। এগুলা কি? ইম্পোর্ট ট্রেড, ইম্পোর্ট কি, এক্সপোর্ট কি, অ্যান্ড রি এক্সপোর্ট কি? ওকে। আমরা নর্মালি জানি যে ইম্পোর্ট অর্থ আমদানি। আমদানি কি? আমাদের যখন দেশে বাইরের দেশে যখন কোনো পণ্য বাংলাদেশে আসা হয়, মানে একটা বিজনেসের উদ্দেশ্যে যখন বাংলাদেশে আনা হয়, বিজনেস মানে অর্থের বিনিময়, তখন সেটা হলো ইম্পোর্ট অথবা আমদানি। আমরা যদি এটার ডেফিনেশন যদি বলি, যেমন এটা কি ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট, ইম্পোর্টের ক্ষেত্রে হলো বাইং গুডস। তুমি যদি বাইরে থেকে যদি তুমি কোনো পণ্য নিয়ে আসো, ঠিক আছে, বাইং গুডস অর সার্ভিস। ঠিক আছে, গুডস এন্ড সার্ভিস এটা আসলে তুমি সবসময় একসাথে ইউজ করবা। গুডস লিবা, গুড না, এখানে গুডস অ্যান্ড, গুডস অর্থ পণ্য। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস, সার্ভিসেস অর্থ সেবা, মানে পণ্য এবং পণ্য অথবা সেবা ফ্রম আনাদার কান্ট্রি, আনাদার কান্ট্রি ইনটু ওয়ান্স ওন কান্ট্রি। ঠিক আছে, তুমি এটা দিতে পারো ওয়ান্স, ঠিক আছে, ওয়ান্স ওন কান্ট্রি। এটা অর্থ কি? আম আচ্ছা, এখানে আমি আরেকটু সুন্দর করে লিখি। সেটা হলো যে রেফার্স টু, তুমি এভাবেই স্টার্টটা করতে পারো যে কোনো ডেফিনেশন। ইম্পোর্ট, ইম্পোর্ট রেফার্স টু বাইং গুডস অর সার্ভিসেস ফ্রম অ্যানাদার কান্ট্রিজ ইন্ট্রোনা ইনটু ওয়ান্স ওন কান্ট্রি। অর্থাৎ এটার অর্থ হলো, আমদানি বলতে বোঝায় অন্য কোনো দেশ থেকে পণ্য বা সেবা নিজের দেশে আনা। এটাই হলো মেইন অর্থ এটার। যদি আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি, এটার এক্সাম্পল কি হতে পারে? বাংলাদেশ, যদি আমরা একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে ইম্পোর্টস অয়েল ফ্রম মিডল ইস্ট। ঠিক আছে, তা অর্থাৎ বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করে। এই যে বাইরের থেকে মধ্যপ্রাচ্য থেকে যে তেল আসতেছে বাংলাদেশে, একটা তো অর্থের বিনিময়ে আসতেছে। এখানে তো ওরা তো আর মাগনা দিতেছে না। তো এই যে অর্থের বিনিময়ে যে একটা তেল আসতেছে, এইটা যে একটা দেশ থেকে আরেকটা দেশে আসতেছে, তো সেটা হলো ইম্পোর্ট। এখন এটার যদি আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশন বলতে আমরা যখন এটা ডেসক্রাইব করব, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমরা মাথায় রেখে এগুলো ডেসক্রাইব করব। যদি আমরা পয়েন্ট আকারে ডেসক্রাইব করি তাহলে এটা আরো ভালো। কিভাবে আমরা ডেসক্রাইব করতে পারি? যেমন এটা হলো কি, ইম্পোর্ট হলো ফরেন ট্রেডের মধ্যে ইনভলভ, এটা আমরা লিখি। ঠিক আছে, আমরা যতটুক মানে আমাদের ইনফরমেশন গুলা অথেন্টিক হতে হবে, এবং যতটুক শর্ট ইনফরমেশনতে আমরা যত বড় লাইন লিখতে পারি, এটা হলো মেইন উদ্দেশ্য। ঠিক আছে, মানে বড় লাইন লিখতে পারি কি মানে, আমাদের আসলে ইনফরমেশনটা যাতে সত্য হয় এবং ইনফরমেশনটা যাতে যৌক্তিক হয়।
আমরা সুন্দর করে ইনফরমেশনটা যেটা প্রেজেন্ট করতে পারি, সেন্টেন্সটা মেকিং করতে পারি। ইনভলভ, যেমন ইনভলভ ফরেন ট্রেড, আমরা যদি এটা যদি বলি, সরি, ইনভলভ ফরেন কারেন্সি পেমেন্ট, এটা কিন্তু ফরেন কারেন্সি। আমরা যদি কারেন্সির কথা উল্লেখ করি, দেখো, একটা পড়লে কিন্তু বাকিগুলাও পড়তে পারবা, বাকিগুলো মনে থাকবে। একটা যদি তুমি মুখস্থ রাখো, তাহলে বাকিগুলো মুখস্থ করতে মুখস্থ থাকবে, মনে থাকবে। যেমন আমি একটা লিখি পয়েন্ট, একটা হলো ইনভলভ ফরেন কারেন্সি পেমেন্ট, এটা হলো ফরেন কারেন্সি পেমেন্ট, ফরেন কারেন্সির পেমেন্টের মধ্যে এটা ইনভলভ, ইম্পোর্টটা। ওকে, তারপরে কি আছে, যদি আমি টু বলি, 2 নাম্বার, তারপরে রিকোয়ার্স কাস্টমস ক্লিয়ারেন্স, এটা দেওয়া যায়। হ্যাঁ, কাস্টমস ক্লিয়ারেন্স দেওয়া যায়। যেমন তোমার আমি এটা একটু ডেসক্রাইব করি, সেটা হলো যে বাইরে থেকে যখন কোনো পণ্য আসে, তখন কিন্তু সরাসরি তার কাস্টমারের কাছে আসে না, ঠিক আছে। এটা হলো প্রথমে বিভিন্ন, যদি বন্দরের মাধ্যমে যদি আসে, যদি শিপমেন্টের মাধ্যমে যদি আসে, তাহলে চট্টগ্রাম, অথবা বিভিন্ন জায়গায় যে কাস্টমস আছে, ওইখানে কিন্তু চেকিং এর মাধ্যমে আসে, যাতে ইলিগাল কোনো প্রোডাক্ট অথবা যেগুলা বাংলাদেশে আইনগতভাবে বৈধ না, এরকম যদি কোনো পণ্য বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে, এর জন্য কাস্টমসের মাধ্যমে আসে, বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে এই পণ্যটা বাংলাদেশে আসে, ঠিক আছে। তো এই ভেরিফাইটা হলো কাস্টমসে। তো কাস্টম ক্লিয়ারেন্স এর মাধ্যমে এই জিনিসটা আসে। সো এই জিনিসটা আমরা মেনশন করতে পারি, সেটা হলো যে রিকোয়ার্ডস কাস্টমস ক্লিয়ারেন্স, কাস্টমস ক্লিয়ারেন্স এটা দিতে পারি, ঠিক আছে, কাস্টমস ক্লিয়ারেন্স। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি পয়েন্ট দিতে পারি, এটা হলো যেমন আমাদের দেশে, মানে বাইরের দেশ থেকে কোন সব প্রোডাক্ট বাংলাদেশে আসে, এটা আমাকে একটু বলো। আমার বাইরের দেশে কিন্তু বা যেমন বাংলাদেশের যে, যদি আমার উম, যদি মনে করো যে পর্যাপ্ত পরিমাণ তেল থাকতো, ঠিক আছে, জ্বালানির তেল, অথবা আমরা বাইরের দেশে থেকে যেসব তেল আমরা বাংলাদেশে আমদানি করি, বাংলাদেশে যদি পর্যাপ্ত পরিমাণ তেল থাকতো, আমরা কি আমদানি করতাম? আমরা কিন্তু আমদানি করতাম না। তার মানে কি, আমাদের দেশে যে জিনিসটা ল্যাকিংস, আমাদের দেশে যে জিনিসটা ল্যাকিংস অথবা যে জিনিসটা ভালো নাই, সেই জিনিসটা, যাতে ভালো জিনিসটা পাওয়ার জন্য বা ওই জিনিসটা ল্যাকিংসটা ফুলফিল করার জন্য আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করি। এটা হলো, যদি আমরা এই জিনিসটা যদি আমরা প্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে কিভাবে লেখা যায় এটা, এটা আমরা কি, মানে লোকাল যে ডিমান্ড, ঠিক আছে, যেটা আনঅ্যাভেলেবল গুডস, ঠিক আছে, এই আনঅ্যাভেলেবল গুডস, লোকাল ডিমান্ডের জন্য যে আনঅ্যাভেলেবল গুডস, সেটা ফুলফিল করার জন্য হেল্প করে। তাহলে আমরা এটা লিখতে পারি, হেল্পস ইন ফুলফিলিং লোকাল ডিমান্ড, ফুলফিলিং লোকাল ডিমান্ড ফর আনঅ্যাভেলেবল গুডস, এটা লেখা যায়, অ্যাভেলেবল গুডস, ঠিক আছে। তো এই যে তিনটা ইনফরমেশন, আমরা কিন্তু তিনটা অথেন্টিক ইনফরমেশন দিলাম। একটা হলো ফরেন কারেন্সি, ঠিক আছে, ফরেন কারেন্সি। আরেকটা হলো কাস্টম ক্লিয়ারেন্স। তারপর কিসে হেল্প করে, ফুলফিলিং লোকাল ডিমান্ড ফর আনঅ্যাভেলেবল গুডস, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা ইনফরমেশন দেওয়া যায়, সেটা হলো আহ, যদি এটা আমরা এই ট্রানজেকশনটা করার জন্য, মানে করার ফলে ট্রেড ব্যালেন্স অথবা ফরেন রিজার্ভ, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা তুমি অনেক জায়গায় পাবা। আমরা যখন বাইরে থেকে যদি কোনো পণ্য কিনি, আমাদের যখন, মানে এই ফরেন ট্রেডটা হওয়ার কারণে কিন্তু, মানে ট্রেড ব্যালেন্স অথবা ফরেন ফরেন রিজার্ভ, যেটা ফরেন, মানে ফরেন রিজার্ভটা কিন্তু ভালো মতো এফেক্ট পড়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে ফরেন রিজার্ভ জিনিসটা কি। আহ, যেমন আমাদের দেশে যদি কতটুকু ডলার আছে, মানে কত টাকা ডলার আছে, বা আমাদের দেশের রিজার্ভ কত। যেমন যদি বাইরে থেকে যদি কোনো দেশ, যেমন চায়না, যদি আমাদের একটা জিনিস, আমাদের সরি, যে কোনো একটা কিছু মনে করো যে অ্যাসেট, যেটা ইনফ্রাস্ট্রাকচারে যদি ইফেক্ট পড়বে, এরকম যদি কোনো অ্যাসেট বানিয়ে দিল অথবা দিল আমাদের, মনে করো যে 50, সরি, 1,000 কোটি টাকার একটা
জিনিস বানিয়ে দিল, ঠিক আছে? তো এইটা কিন্তু আমাদের দেশ কিন্তু ডিরেক্টলি দিবে না, এটা আমাদের লোনের মাধ্যমে আমরা আমাদের এটা করে দিবে, এবং আমরা একটা এক হিসেবে বাংলা কথায় কিস্তিতে আমরা এটা পরিশোধ করব তাদের। তো চায়না আমাদের কখন সেটা বানায় দিবে, বা অন্য দেশ বা অন্য কোনো সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের কখন লোন দিবে, কখন আমাদের এই লোনটা দিবে? তখনই যখন দেখবে যে আমাদের ফরেন রিজার্ভ বেশি, অর্থাৎ আমাদের পরিশোধ করার ক্যাপাবিলিটি আছে, আমাদের রিজার্ভ আছে, ভালো রিজার্ভ আছে, যে আমরা যদি মানে আমরা এটা পরিশোধ করতে পারবো, এটা মানে এটা আমরা একটা নিশ্চয়তা দিচ্ছি। ঠিক আছে, সো ফরেন রিজার্ভ অনেক ইম্পর্টেন্ট। বাইরের দেশের সাথে যখন ট্রেড করতে যাই, তখন ফরেন রিজার্ভ তারা চেক করে। সো এটা কিন্তু ফরেন রিজার্ভে একটা ইফেক্ট পড়তেছে। তাহলে ফরেন আমরা এটা লিখতে পারি এফএক্স ট্রেড ব্যালেন্স, অথবা ফরেন ট্রেড বা ফরেন রিজার্ভ দিতে পারি। আমি দুইটাই দিই, ট্রেড ব্যালেন্স অ্যান্ড ফরেন ট্রেড। ঠিক আছে, সরি, ফরেন রিজার্ভ। ঠিক আছে, ফরেন, সরি, এখানে এ আসলো কিভাবে? আচ্ছা, ফরেন রিজার্ভ। খুবই ইম্পর্টেন্ট চারটা ইনফরমেশন এখানে আছে। তুমি এই চারটা ইনফরমেশন তুমি আরেকটু এক্সপ্লেইন করে তুমি যখন যদি বলো তোমার এক্সাম হলে, অথবা তোমার যেখানে তুমি পরীক্ষা দাও না কিসের জন্য, তোমার এখানে টিচার যখন এইসব ইনফরমেশন যখন তোমার দেখবে এই ইম্পোর্ট ট্রেডের মধ্যে, তখন তোমার অলমোস্ট ফুল মার্ক না দিলে অলমোস্ট ফুল মার্ক দিবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আসে? তারপরে আসলে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট। আচ্ছা, এক্সপোর্টের মধ্যে আমরা ইম্পোর্টের মধ্যে কি ডেফিনেশনটা পড়েছিলাম? সেটা হলো যে রেফার্স টু বাইং গুডস অর সার্ভিসেস ফ্রম অ্যানাদার কান্ট্রি ইনটু ওয়ান্স ওন কান্ট্রি, মানে একটা নিজের কান্ট্রির মধ্যে যখন, মানে অন্য দেশ থেকে যখন নিজের কান্ট্রিতে কোনো পণ্য বা সেবা ক্রয় করা হয়, সেটা হলো ইম্পোর্ট। আর এক্সপোর্ট কি? এক্সপোর্ট হলো, আমি ইম্পোর্টের মতো করেই লিখি, এখানে সেম হবে। বাই, সরি, এখানে হবে আহ, আমি এটাই এভাবেই লিখি, ঠিক আছে, যাতে তোমাদের মুখস্থ বা মনে রাখতে সুবিধা হয়। আমি এটা পুরোটাই কপি করে আনি, এটা কপি করে আনার পরে এখানে আমি জাস্ট দেখো কিভাবে আমি একটা ডেফিনেশনের সাথে রিলেট করে অন্য ডেফিনেশন আমি আহ, একটা ক্রিয়েট করছি। সেটা হলো যে টু, প্রথমে দিব ফ্রম, সরি, এই যে এখান থেকে শেষ, আর এখানে দিব অ্যানাদার কান্ট্রি। ঠিক আছে, দেখো, রেফার্স টু দ্য বাইং গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রম ওয়ান ওন কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, শেষ। এটাই হলো তোমার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের সাথে রিলেট করে একটা ডেফিনেশন। তোমার বইয়ের মধ্যে বা গুগলে বা তুমি চ্যাট জিপিটিতে তুমি যেখানেই দেখো, দেখবে যে একটু ডিফারেন্ট আছে, বাট তুমি মনে রাখার স্বার্থে তুমি এরকম ভাবে ডেফিনেশনটা ক্রিয়েট করতে পারো একটা এটার সাথে। তোমার এটাও হয়েছে অ্যান্ড এটাও হয়েছে। আচ্ছা, এখন এটা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি দেওয়া যায়? এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, যেমন আমাদের দেশ থেকে যদি কোনো পণ্য বাইরের দেশে যদি কোনো মানে পাঠানো হয় অর্থের বিনিময়ে, তাহলে সেটা হলো এক্সপোর্ট। অর্থাৎ এটার অ্যাকচুয়াল মিনিংই যদি বলি, যে নিজের দেশ থেকে অন্য দেশে সেবা বিক্রি অথবা প্রেরণ, এটাই। এক্সাম্পল হিসেবে যেমন আমাদের গার্মেন্টস, যেটা আমরা নর্মালি আরএমজি সেক্টর, যেটা বাংলাদেশের সবচেয়ে যেটা বিখ্যাত, আরএমজি বলতে রেডিমেড প্রোডাক্ট, রেডিমেড গার্মেন্টস। এই গার্মেন্টস আমাদের দেশে দেশে
যে প্রোডাক্ট আসতেছে, সেই প্রোডাক্ট বানানো হয় গার্মেন্টস গুলোতে, সেগুলো বাইরের দেশে এক্সপোর্ট করা হয় বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে, অথবা আমেরিকাতে, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে এইসব জায়গায় এক্সপোর্ট করা হয়, পাঠানো হয়। আমাদের এই গার্মেন্টস সেক্টরটার জন্য বা আরএমজি সেক্টরের জন্য বাংলাদেশে এক্সপোর্ট যে এক্সপোর্ট পজিশন একটু হলেও বেড়ে আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার ক্যারেক্টারিস্টিক্স কি 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 বলা যায়? এটা আমাদের ফরেন কান্ট্রি, ফরেন কারেন্সি আনে। আমি এটার সাথে রিলেট করে আমি প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স বলি। ফরেন কারেন্সি, তুমি তো এটা তো অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, ফরেন কারেন্সি এটা তুমি মনে রাখবা। ফরেন কারেন্সি তো এইটা কি? ব্রিংস ইন ফরেন কারেন্সি। এটা আমরা অলরেডি বুঝতে পারতেছি, কারণ আমরা যখন একটা পণ্য বাইরে পাঠাবো, যখন আমাদের একটা পণ্য যখন বাংলাদেশে যখন কোনো পণ্য বাইরে পাঠাবো, তখন বাইরের দেশ থেকে অর্থ বাংলাদেশে আসবে। বাংলাদেশে যখন বাইরের দেশের অর্থ আসবে, অর্থাৎ ফরেন কারেন্সি যখন বাংলাদেশে আসবে, তখন বাংলাদেশে মানে রিজার্ভ বাড়বে। ওই যে আমি যে কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে ফরেন রিজার্ভ, তো আমাদের দেশে ডলার বাড়বে। তো ডলার বেশি বাড়লে আমাদের নর্মালি ইকোনমিক্যাল ডেভেলপ হবে, এটা ডেফিনেটলি। আচ্ছা, যাই হোক, ব্রিংস ইন ফরেন কারেন্সি, ঠিক আছে। ব্রিংস ইন ফরেন কারেন্সি একটা, এটা গেল। আরেকটা কি বলা যায়? এটা হলো আহ, তোমার ডোমেস্টিক কান্ট্রিতে আরেকটা কি, একটা এক্সাম্পল বলা যায়? আচ্ছা, এটার জন্য মানে আরেকটা জিনিস আমি তোমাকে বলি, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের মধ্যে হুইচ ওয়ান ইজ বেটার? ঠিক আছে, তোমার অবশ্যই এক্সপোর্ট বেটার। যেসব কান্ট্রিতে ইম্পোর্ট থেকে এক্সপোর্টের অ্যামাউন্ট বেশি বা পরিমাণ বেশি, সেসব কান্ট্রি বলা যায় ইকোনমিক্যাল স্টেবল। অর্থাৎ তুমি যে পরিমাণ টাকা বা যে পরিমাণ পণ্য তুমি ইম্পোর্ট করতেছো, তার থেকে অধিক পরিমাণে বা তার থেকে বেশি পরিমাণের পণ্য তুমি যদি এক্সপোর্ট করো, এ দ্বারা বোঝা যায় যে তুমি তোমার ইকোনমিক্যালি সচ্ছলতা এই দেশে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে সম্পদ এই দেশে রয়েছে। ঠিক আছে। যেটা তুমি বাইরের দেশে তুমি সাহায্য করতে পারবা আহ, পণ্য বিক্রি করে। আচ্ছা, তো এই ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে যদি এক্সপোর্ট বেশি হয়, এক্সপোর্টের তাহলে তোমার ইকোনমিক্যাল গ্রোথ বেশি হয়। এক্সপোর্ট অবশ্যই মানে যেমন বাংলাদেশে যদি সত্যি কথা বলতে ইম্পোর্টের থেকে এক্সপোর্ট তুলনামূলকভাবে কম, যার কারণে আসলে অন্যান্য দেশের সাথে ইকোনমিক্যালি কম্পেয়ার করলে তুলনামূলকভাবে কম আর কি। যাই হোক, তো এখানে তোমার যদি এক্সপোর্ট বেশি হয়, তাহলে তোমার ইকোনমিক্যাল গ্রোথ বাড়ে। তাহলে এটা একটা জিনিস বলা যায়, বুস্ট ইট, বুস্ট ইকোনমিক্যাল ইকোনমিক গ্রোথ। এটা হলো ইকোনমিক গ্রোথ বুস্ট করে। ইকোনমিক ইকোনমিক গ্রোথ বুস্ট করে। অ্যান্ড এটার জন্য তোমার এমপ্লয়মেন্ট বৃদ্ধি পায়। অবশ্যই তোমার ইকোনমিক্যালি তোমার যদি এটা বৃদ্ধি পায়, তাহলে এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাবে। আহ, এটা লেখা যায়। তারপর আমি এটার সাথেই লিখি ইকোনমিক্যাল এমপ্লয়মেন্ট, ইম সরি, এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান। এমপ্লয়মেন্টের অর্থ হলো কর্মসংস্থান বৃদ্ধি পায়, এক্সপোর্ট যদি পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে তোমার নর্মালি এটা ইন্টারন্যাশনাল একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে আর কি এই এক্সপোর্ট জিনিসটা এক্সপোর্ট করা হয়। নর্মালি এটা আসলে দুইটার মধ্যে লেখা যায়, এখানেও তুমি লিখতে পারো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে আর কি এই ইম্পোর্ট করা হয়। আর এক্সপোর্টেও সেম, তুমি ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারো। যেমন কি লিখতে পারবা? যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানা হয়, যেমন এটা তুমি রিকোয়ার্স কমপ্লেন্স, কমপ্লেন্স অর্থাৎ কমপ্লেন্স অর্থ মানা। ঠিক আছে, মানে মেনে নেওয়া। মেনে একটা কাজ করা, কমপ্লেন্স উইথ, অথবা মেনে কাজ করা, কমপ্লেন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে এই ইম্পোর্ট করা হয়, এবং এটা তুমি এক্সপোর্টেও তুমি সেম পয়েন্টটা তুমি ইনক্লুড করতে পারো, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে এই ট্রেডটা করা হয়। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দেখলাম, সেটা হলো যে ফুলফিলিং লোকাল ডিমান্ড ফর আনঅ্যাভেলেবল গুডস হেল্পস ইন, আচ্ছা এই ইম্পোর্টটা কোথায় হেল্প করে? তোমার লোকাল ডিমান্ডটা ফুলফিল করার জন্য তোমার এখানে হেল্প করে। তাহলে এক্সপোর্ট কিসে হেল্প করে? এক্সপোর্টটা কিন্তু তোমার ডোমেস্টিক যেসব ইন্ডাস্ট্রি আছে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে হেল্প করে। ঠিক আছে, কিভাবে হেল্প করে? যেমন ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বলতে তোমার বাংলাদেশে যেসব ইন্ডাস্ট্রিতে কাজ হয়, এইসব তোমার এইসব ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যখন তোমার বাইরের দেশের সাথে যখন একটা ডিলিং এ যায়, তখন ডোমেস্টিক ইন্ডাস্ট্রি নানাভাবে মনে করো যে প্রফিটের শিকার, প্রফিট মানে লাভবান হয়। কারণ হলো যে তোমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কতগুলা, তোমার যদি একটা জিনিস দেখো যে বাংলাদেশের ব্র্যান্ড কতগুলো আছে, বাংলাদেশের ব্র্যান্ড মানে বাংলাদেশেই ব্র্যান্ড বাইরের বাইরের দেশ থেকে যদি আমরা এক্সপোর্ট, মানে বাইরের দেশে যদি এক্সপোর্ট না করা হতো, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হতো তোমাকে একবার বলি। দেখো, যদি মনে করো যে বাংলাদেশে এটা আসলে অনেক বড় একটা টপিক, আমি এক লাইনেই বলি, আসলে এত সময় নাই। প্রথমত যদি বাংলাদেশে যদি বাংলাদেশ থেকে এক্সপোর্ট না করা হতো, তাহলে এই যে এত বড় বড় গার্মেন্টস, এত বড় বড় ইন্ডাস্ট্রি, বাইরের দেশে যেসব প্রোডাক্ট অথবা রেডিমেড গার্মেন্টস সম্পর্কে কিছুক্ষণ আগে বললাম, সেটা যে এক্সপোর্ট করা হচ্ছে, সেগুলো এক্সপোর্ট করা হতো না। আচ্ছা, এগুলো যদি এক্সপোর্ট করা না হতো, দেখা যেত যে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত, কারণ এতগুলো রেডিমেড প্রোডাক্ট বা এতগুলো প্রোডাক্ট বাংলাদেশে সেল করা হতো, মানে সেল করা যেত না। কারণ আহ, এত কিছু, যেমন বড় তুমি যেটাই দেখো যে ইপিজেড এ যতগুলা গার্মেন্টস আছে বাংলাদেশে, ইপিজেড কতগুলা, প্রায় 11টার মতো ইপিজেড রয়েছে। তো এতগুলা তোমার অনেক ফ্যাক্টরি আছে ওই জায়গায়, এতগুলা ফ্যাক্টরি থেকে তোমার কয়টাই বাংলাদেশে বিক্রি করা হতো, কয়টাই? কারণ বাংলাদেশে যেসব লোকাল গার্মেন্টস আছে, যে ছোট ছোট গার্মেন্টস আছে, তারাই কিন্তু জাস্ট এগুলা কভার করে ফেলতে পারে মার্কেট। কিন্তু তোমার যে বড় বড় যেসব গার্মেন্টস আছে, এইসব কিন্তু আসলে বন্ধ হয়ে যেত একটা সময়। তো তাহলে এখানে ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি আছে, এগুলা কিন্তু কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়তো ভালো, এক্সপোর্ট না হলে। তো এটা আমরা বলা যায় সাপোর্ট বা হেল্প ইন, বা সাপোর্টই লিখে এখানে, সাপোর্টটা আসলে সাপোর্ট ওয়ার্ডটা বেশি ভালো মতো যায়, সাপোর্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। আচ্ছা, ও আরেকটা কথা, এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এস দিবা, কারণ এটা কিন্তু এক্সপোর্ট একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। আর সাবজেক্ট আমি এখানে উল্লেখ করিনি, এখানে ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু করছি, সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই দিবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আরেকটা কি বলা যায়? আরেকটা বলা যায় ফরেন কান্ট্রিজ। আচ্ছা, আপাতত এই চারটাই থাকুক, এখানে তো চারটা, ও এখানে পাঁচটা দিছি না, আরেকটা কি এখানে দিছি, ফরেন কারেন্সি পেমেন্ট, কাস্টম ক্লিয়ারেন্স। আচ্ছা, এখানে কাস্টম ক্লিয়ারেন্স, এখানে আসলে চেকিং এর মাধ্যমে পাঠানো হয়। আচ্ছা, ঠিক আছে, এটা আমি যদি আরো যদি পরে যদি পয়েন্ট মনে পড়ে, তাহলে এখানে ইনক্লুড করব, সমস্যা নেই। এখন কি আসছে আরেকটা পয়েন্ট, কি কি ছিল জানি, রি এক্সপোর্ট। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ট্রেড ট্রেডের একটা পার্ট, সেটা হলো যে রি এক্সপোর্ট। রি এক্সপোর্ট কি? আচ্ছা, রি এক্সপোর্ট হলো তোমার আহ, মনে করো যে আমি একটা এক্সাম্পল দিই, মনে করো আমাদের বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক বিপরীতমুখী, আবার ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো। আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না, তারপরেও একটা সময় তো বিজনেস হতো, ভালো বিজনেস হতো, ভালো ব্যবসা হতো এখনো। আচ্ছা, এখনকার কথা আমি না বলি, অতীতের কথাই বলি। তো একটা সময় তো ভালো বিজনেস হতো, কিন্তু আমাদের ইসরায়েলের সাথে কিন্তু ভালো বিজনেস হতো না কখনোই। তো ইন্ডিয়া যদি ইসরায়েল থেকে একটা পণ্য নিয়ে এসে বাংলাদেশে সেল করে, ই- মানে ইন্ডিয়াতে না বিক্রি করে ডিরেক্ট বাংলাদেশে নিয়ে আসে, এখানে কিন্তু আমরা ইসরায়েলি প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি, বাট ইসরায়েলের মাধ্যমে আমরা ডিরেক্ট, মানে জিনিসটা ট্রেড হচ্ছে না ইসরায়েলের সাথে, এখানে কিন্তু ভারত মাঝখানে ইনক্লুডেড হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমাদের সাথে ইসরায়েলের সম্পর্ক বিপরীতমুখী, ভালো সম্পর্ক নয়। কিন্তু
আহ, কি বলে, ভারতের সাথে আবার ইসরায়েলের ভালো সম্পর্ক। ভারত থেকে যদি কোনো প্রোডাক্ট আনে, ভারত এখানে চাইলে এখানে ইসরায়েল থেকে প্রোডাক্ট এনে আমাদের কাছে বিক্রি করতে পারে, যদি বাংলাদেশের মানুষ যদি সেসব একসেপ্ট করে। ঠিক আছে? তো ইসরায়েলি প্রোডাক্ট অবশ্যই একসেপ্ট করা উচিত না। তারপরেও বলতেছি, যদি কেউ একসেপ্ট করে তাহলে এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা। আচ্ছা, তারপরে উম একটা আরেকটা এক্সাম্পল কিভাবে দেওয়া যায়। এটা তো একটা, মানে যদি আমরা চায়না থেকে ডিরেক্টলি প্রোডাক্ট আনি, এখন চায়নায় যদি সে জিনিসটা তৈরি করা না হয়, সাপোজ এটা, আহ, একটু অপেক্ষা করো তো। আচ্ছা। হুম। চায়না যদি ওই প্রোডাক্ট কি জানি বলতেছিলাম, একটা এক্সাম্পল। আচ্ছা, রি এক্সপোর্ট না, আচ্ছা ওকে। চায়নায় যদি সেই প্রোডাক্টটা, যদি চায়না, চায়না না, আমি যদি ভারতের কথাই বলি, একটা এক্সাম্পলই দেই। আমি আসলে বেশি এক্সাম্পল দিতে গেলে সময়টা চলে যাবে, সময় অনেক শর্ট। এটার ডেফিনেশনটা কিভাবে হয়, এটার ডেফিনেশনটা একটু ডিফারেন্ট, বাট এটা একটু ইম্পর্টেন্ট। আমি এটা যদি আমি বলি, এটা হলো এক্সপোর্টিং গুডস এর মতো অ্যাক্ট করে। মানে অ্যাক্ট করে কিসের মতো? এক্সপোর্টের মতো অ্যাক্ট করে। বাট সেই, যেই জিনিসটা আমাদের এক্সপোর্ট করতেছে, মানে আমরা যেটা ইম্পোর্ট করতেছি, অর্থাৎ যেই দেশ আমাদের এক্সপোর্ট করতেছে সেই দেশ ওই জিনিসটাই অন্য কারো থেকে ইম্পোর্ট করতেছে। একই জিনিস, যেমন আমি বললাম যে ইসরায়েল থেকে ভারত একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে। ঠিক আছে, ভারত ইম্পোর্ট করতেছে ইসরায়েল থেকে, আবার সেম প্রোডাক্টটাই ভারত নিজে দেশের মানুষের জন্য ক্রয় না করে আমাদের দেশে পাঠায়, আমাদের দেশে এক্সপোর্ট করে দিল। অর্থাৎ এটা হবে রি এক্সপোর্ট। আমরা সেটা আবার ইম্পোর্ট করতেছি। তার মানে ইসরায়েল থেকে আসতেছে কই? ইন্ডিয়া। ইন্ডিয়া এখানে ইম্পোর্ট করতেছে। ইম্পোর্ট করার পরে আবার সেটা এক্সপোর্ট করে দিতেছে কই? বাংলাদেশে। কি বলছি বুঝছো? এই যে তোমার একটা দেশ থেকে আরেকটা দেশে আসতেছে, ওই দেশ আবার ইম্পোর্ট করার সাথে সাথে আবার এক্সপোর্ট করে দিচ্ছে সেই জিনিসটা আর কি, রি এক্সপোর্ট। সেই জিনিসটাকে বলা হয় রি এক্সপোর্ট। আমি কি বুঝাতে পেরেছি কিনা? আচ্ছা। ডেফিনেশন কি বলা যায় এটার? ডেফিনেশনটা, এটাকে যেহেতু তোমার এক্সপোর্টের মতো অ্যাক্ট করতেছে, সো এভাবে একটা ডেফিনেশনটা ক্রিয়েট করি, সেটা হলো যে ইজ দ্য ক্রিয়েট, সরি, ইজ দ্য অ্যাক্ট অফ এক্সপোর্টিং গুডস, এক্সপোর্টিং গুডস, এটা বলা এক্সপোর্টিং গুডস দ্যাট প্রিভিয়াস, অথবা দ্যাট ওয়ার প্রিভিয়াসলি ইম্পোর্টেড। ঠিক আছে, দ্যাট ওয়ার, সরি, ইম্পোর্টেড, দ্যাট ওয়ার প্রিভিয়াসলি ইম্পোর্টেড। আর আরেকটা এখানে কন্ডিশন আছে, উইথ, এখানে ভারত চাইলে কিছুটা, মানে খুবই সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারে সেই প্রোডাক্টে, অথবা না করতে পারে। তো এই জিনিসটা আমি মেনশন করি, উইথ লিটল অর নো প্রসেসিং। কি বলছি বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এখানে আমরা কয়টা পয়েন্ট, এখানে কয়টা ইনফরমেশন মেনলি দিলাম। আমি ডেফিনেশনটা কিভাবে লিখতে হয় আমি প্রতিনিয়ত আমি সবসময় বলি, যে এখানে তুমি 2 থেকে 3টা, তুমি মিনিমাম 3টা ইনফরমেশন তুমি এখানে দিবা। 2 থেকে 3টা ইনফরমেশন দিয়ে তুমি পুরা ডেফিনেশনে তুমি কভার করবে, অথবা আরো বেশি ইনফরমেশন দিতে পারলে আরো ভালো, যত ইনফরমেশন দিয়ে তুমি ডেফিনেশনে লিখতে পারো। কারণ এখন তুমি এক লাইনে তুমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে তুমি ডেফিনেশনে লিখলে আসলে সেই জিনিসটা আসলে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডদের মতো হয় না, ডেফিনেশনটা যায় না। আচ্ছা, তারপরে কি হলো এখানে? একটা অ্যাক্ট অফ এক্সপোর্টিং গুডস, এটা একটা ইনফরমেশন। যেটা হলো ওয়ার প্রিভিয়াসলি ইম্পোর্টেড, এটা একটা ইনফরমেশন। উইথ লিটল অর নো প্রসেসিং, এটা একটা ইনফরমেশন।
এখন আমরা কিভাবে লিখবো, ইনফরমেশন গুলো কিভাবে প্রেজেন্ট করব? যদি আমরা বলি, আচ্ছা, আরেকটা কথা সেটা হলো যে আমরা কি জিনিসগুলা সবার প্রথমে কিভাবে লিখবো এই জিনিসটা আমরা একটু আলোচনা করি আগে। প্রথমে আমরা ডেফিনেশনটা লিখবো, সুন্দর করে ডেফিনেশনটা লিখবো। আমরা এখানে বেশিরভাগই সেভেন কলেজ ন্যাশনালে আছে। প্রথমে ডেফিনেশনটা লিখবো, তারপরে ডেফিনেশনের যে একটা এক্সাম্পল দেবো ডেফিনেশন অনুযায়ী। ডেফিনেশনটা আমরা সুন্দর করে লিখবো, একটু বড় করে লিখবো ডেফিনেশনটা। ডেফিনেশনের পরে ওই একই প্যারাতে যদি আমরা, যদি ডেফিনেশনটা যদি খুব বড় না হয়, তাহলে সেই একই প্যারাতে এক্সাম্পল দিতে পারি। আর যদি খুব বড় হয়ে যায় তাহলে আরেকটা প্যারা আমরা মেনটেন করব, আরেকটা প্যারাতে আমরা ওইটার এক্সাম্পল দিব। তারপরে আমরা ওইটা ডেসক্রাইব করব। আগে ডেসক্রিপশন লিখলেও হয়, বা ক্যারেক্টারিস্টিক্স আগে লিখলেও হয়। যদি এটা আসলে কোশ্চেনের উপর ভ্যারি করে। যদি তোমার ওই টপিকটা সম্পর্কেই যদি বলতে বলে যে ডেসক্রাইব দ্য রি এক্সপোর্ট, যদি এটা বলে তাহলে তুমি প্রথমত তুমি ডেসক্রিপশন, সরি, এটা সংজ্ঞা বা ডেফিনেশন লিখবা, তারপর এক্সাম্পল দিবা, তারপর এটা ক্যারেক্টারিস্টিক্স লিখবা। এই দেখবা যে তোমার এমনি 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর ক্যারেক্টারিস্টিক্স লিখবা, একটু চেষ্টা করবা পয়েন্ট আকারে লিখতে, পয়েন্ট আউট করে লিখতে আর কি। আচ্ছা, কি কি বলতেছিলাম? হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলি, ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে এখানে। আমি একটা কথা বলি, যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যখন ডিরেক্টলি ট্রেড না করতে পারে, করতে না পারার প্রথম কারণ হলো ব্যারিয়ার, ট্রাফিক। ঠিক আছে, ট্রাফিক অ্যান্ড ব্যারিয়ার, এই বিভিন্ন বাধার কারণে মেনলি হলো তারা। আচ্ছা, সময় কতক্ষণ হয়েছে দেখি তো একটু। আচ্ছা, বিভিন্ন বাধার কারণে মূলত তারা ট্রেডটা, ট্রেড অ্যাক্টিভিটিস করতে পারে না। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি যে ইট রিডিউসেস, রিডিউসেস ব্যারিয়ার, অথবা ট্রেড, সরি, ট্রাফিক মেনলি, ব্যারিয়ার্স, এখানে এস হবে একটা। ঠিক আছে, ট্রাফিক, তারপরে লিমিটেশন, মানে লিমিটেশন, হোয়াট এভার ইউ ক্যান সে। আচ্ছা, তারপরে লিখতে পারো, তারপরে সরি, একটু, হুম, তারপরে লিখতে পারো যেমন এই যে ইনফরমেশন, ও ভালো কথা, তুমি আগে ইনফরমেশন গুলো আগে এখানে সেট করো। যেমন অ্যাক্ট অফ এক্সপোর্টিং গুডস, ঠিক আছে, অ্যাক্টিং লাইক অ্যান্ড এক্সপোর্টিং গুডস, অথবা এক্সপোর্টিং গুডস, হ্যাঁ এটাই দিতে পারো। তারপরে আরেকটা কি দিতে পারো যে এক্সপোর্টিং গুডস ওয়্যার প্রি প্রিভিয়াসলি ইম্পোর্টেড। ঠিক আছে, এই যে সেম ইনফরমেশন। আচ্ছা, আরেকটা কি দিতে পারো, এই যে আরেকটা ইনফরমেশন দিতে পারো, সেটা হলো যে লাস্ট এক্সপোর্টেড কান্ট্রি, এক্সপোর্টিং কান্ট্রি, দাঁড়াও, এটা তুমি আহ, লিখতে পারো এরকম ভাবে
কারণ যে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করতেছে সে কিন্তু আহ, একটু চেঞ্জ করে দিতে পারে অথবা কোনো চেঞ্জ নাও করে দিতে পারে। সো ইট ক্যান বি লিটল চেঞ্জড অর নো চেঞ্জড। কি বলছি বুঝছো? আচ্ছা, তারপরে প্রথমে যে বললাম রিডিউসেস ব্যারিয়ার্স অ্যান্ড ট্রাফিক লিমিটেশন, এইসবের কারণে কি হয়? এইসবের কারণে মেনলি তোমার গ্লোবাল ট্রেডে একটা সুবিধা হয়। তো তুমি এই জিনিসটাই উল্লেখ করতে পারো যে হেল্পস ফ্যাসিলিটেট গ্লোবাল ট্রেড। এ লাইক ওই, আচ্ছা, ফ্যাসিলিটেট ইট ফ্যাসিলিটেট গ্লোবাল ট্রেড। তো আরো এরকম আরো অনেকগুলো, তুমি যদি পিডিএফটা যখন দিব তখন আসলে অনেকগুলাই অথবা ক্যারেক্টারিস্টিক আমি মেনশন করব। আচ্ছা, এখানে তাহলে কি কি হলো আমি একবার বলি যে ফরেন ট্রেডের মধ্যে যেহেতু ইম্পোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রি এক্সপোর্ট আছে। তো ইম্পোর্টের মধ্যে আছে হলো ইম্পোর্ট মেনলি জিনিসটা কি, একটা দেশের এক মানে আমাদের দেশে যখন আমাদের দেশ যখন বাইরের দেশ থেকে কোনো পণ্য ক্রয় করে, বা অর্থাৎ বাইরের দেশ থেকে, এটা আমি একবারে একটা দিয়ে বলি, আউটসাইড টু ইনসাইড। ঠিক আছে, অথবা আমি এভাবে লিখি, আচ্ছা এটা আমি পরে লিখি, পরে লিখি বলতে এখানে লিখি আউটসাইড, অথবা আমি বলি যে চায়না টু বাংলাদেশ কি আসতেছে, প্রোডাক্ট, প্রোডাক্ট। ঠিক আছে, এটা হলো ইম্পোর্ট, ইম্পোর্ট। আচ্ছা, তারপরে কি, বাংলাদেশ, বাংলাদেশ থেকে যদি ইউএসএ আমেরিকা যায়, ঠিক আছে, এটা হলো এক্সপোর্ট। আর যদি ইসরায়েল থেকে ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়া থেকে বাংলাদেশ যদি আসে, তাহলে সেটা হলো রি এক্সপোর্ট। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল, ইটস নট আ রিয়েল থিং, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আচ্ছা, এটা হলো তোমার আজকের পড়ার ওভারভিউ। স্ক্রিনশট তুলে রাখতে পারো। ওকে, পরবর্তী ক্লাসে আমি কি বলবো আমি একটু এটাও বলে দিই। আমরা যে বিগত আরো দুইটা ক্লাস প্লাস আজকের ক্লাস এবং আগের দুইটা ক্লাস, টোটাল তিনটা ক্লাসে যেগুলো আর কি অনেকগুলো আমরা কিন্তু ক্যারেক্টার এই বললাম, মানে প্রকারভেদ বললাম, শ্রেণী বিভাগ বললাম। তো একটা একটা অনেকগুলো শ্রেণী বিভাগ ছিল। তো আমরা এই তিনটা শ্রেণী বিভাগ, মানে সরি, এই তিনটা ক্লাসের শ্রেণী বিভাগ আমরা একটা পেজের মধ্যে আনি, যাতে তোমাদের জিনিসটা টোটাল বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, জিনিসটা হলো যে র্যামিফিকেশন অফ বিজনেসের মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, ও একটা জিনিস এখনো পড়ানো হয়নি, সেটা হলো যে অক্সিলারির মধ্যে যে ব্যাংক, ট্রান্সপোর্টেশন, অ্যাডভার্টাইজিং, প্রমোশন, ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়্যার হাউস আছে। আচ্ছা, যাই হোক, তো এটা আমি পরের ক্লাসে আমি বুঝিয়ে দিব। আজকে আমি এই জিনিসটা টোটাল একটু ওভারভিউ দিই। সেটা হলো যে প্রথমত বিজনেসের র্যামিফিকেশন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো যে ইন্ডাস্ট্রি, আরেকটা হলো কমার্স। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাইমারি ইন্ডাস্ট্রি, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি।
প্রাইমারি ইন্ডাস্ট্রির মধ্যে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি, জেনেটিক ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। আর সেকেন্ডারি ইন্ডাস্ট্রির মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির তে আবার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি, সিনথেটিক ইন্ডাস্ট্রি, প্রসেসিং ইন্ডাস্ট্রি, অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। আচ্ছা, গেল ইন্ডাস্ট্রির পার্টটা হলো গেল। তারপর হলো কমার্স। কমার্সের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ট্রেড আর একটা হলো অক্সিলারি। ওকে, ট্রেডের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হোম ট্রেড অথবা ইন্টারনাল ট্রেড, আর একটা হলো ফরেন ট্রেড। ফরেন ট্রেড কি? ফরেন ট্রেডের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হোলসেল ট্রেড আর একটা হলো রিটেল ট্রেড। আর ফরেন ট্রেডের মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো একটা ইম্পোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রি এক্সপোর্ট। আর অক্সিলারির মধ্যে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, মানে অর্থাৎ এই যে ট্রেড, হোম ট্রেড অ্যান্ড ফরেন ট্রেডটা ব্যবহার করার জন্য যেই আসলে আরো যে ট্যাক্স গুলো লাগে, আসলে যে এরিয়াগুলো দরকার যেগুলো আর কি এগুলাকে হেল্প করতে পারে, হেল্প করে বা রিস্ক রিডিউস করে, অথবা যে ট্রেডের ক্ষেত্রে আরো সুবিধা করে, ইজি করে দেয়, সেগুলো হলো একটা হলো ব্যাংক, ট্রান্সপোর্টেশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশনস, ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়্যারহাউস। নেক্সট ক্লাসে এই পাঁচটা টপিক নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা কি বুঝতে পারছো কিনা একটু আমাকে একটু বলো। হ্যাঁ, চ্যাটিং এ বলো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার সময় একবারে শেষের দিকে। ওকে, ধন্যবাদ।